হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং আজকের যে বিষয়গুলো আমরা আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে, আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে পাবলিক চার্জ, এই পাবলিক চার্জের যে বিষয়টি উনি তো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন এবং এই ইমপ্লিমেন্ট করার কারণে যারা অভিবাসী প্রত্যাশী, যারা অভিবাসন করে ফ্যামিলি ভিসায় এই দেশে আসতে চান, তারা এখন বিপাকে পড়েছেন। এই বিষয়টি আজকে আলোচনা করব যে ট্রাম্পের এই যে পাবলিক চার্জ, এই পাবলিক চার্জের ইমপ্লিকেশনটা কি, এটা কী ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে অভিবাসন প্রত্যাশী যারা আছে তাদের, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব যে সেফ ফর কিডস অ্যাক্ট। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শিশুদের যে আগ্রাসন, শিশুদেরকে নেশাগ্রস্ত করে ফেলছে সোশ্যাল মিডিয়া, এই আগ্রাসন ঠেকানোর জন্য নিউ ইয়র্কে নতুন আইনের প্রস্তাব করেছেন গভর্নর ক্যাথি হোকুল। এই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব নিউ ইয়র্কের সাবওয়ে সেবায় গতি আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে এমটিএ, এই বিষয়টি আজকে জানার চেষ্টা করব। এবং ট্রাম্পের পাবলিক চার্জের কথা আপনাদের বলেছি। আরেকটি বিষয় খুব ইম্পর্টেন্ট, তা হচ্ছে যে ভাড়াটিয়া নিয়ে বিতর্কে বাড়িওয়ালারা অনেকে মনে করেন যে আমরা শুধু ভাড়াটিয়াদের পক্ষে কথা বলি, কিন্তু তাদের দুঃখের বিষয়টি আমরা জানি না বা আমরা কথা বলি না। আজকে তাদের সাথে আমরা কথা বলবো যে তাদের কি সমস্যা কি, এবং সর্বশেষ নিউ ইয়র্কে মৃত ব্যক্তির লাশ দাফন এবং কমিউনিটির করণীয় কি, এই বিষয়গুলো আজকে আলোচনায় থাকবে। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে আছেন মীরা বেণুগোপাল, যিনি এশিয়ান আমেরিকান ফেডারেশনের কর্মকর্তা, আমাদের স্টুডিওর মধ্যে আছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড দেন আমাদের সাথে আরও যুক্ত হবেন জনাব পল খান, আলহা সুলেমান ভুইয়া এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে ফেসবুকে যারা দেখছেন, আশা করি অনুষ্ঠানে সবাই শেয়ার করে নেবেন। যাচ্ছি নাজমুল হাসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বুধবার, জুলাই মাসের 29 তারিখ খুব সম্ভবত। তাহলে একটু কারেকশন করতে চাই আমি একটা ব্যাপার, সে হচ্ছে পল খান সাহেবের নাম কিন্তু পল খান না, ওনার নাম হচ্ছে নাসির আলী খান পল। আমাদের এটা একটা সিরিয়াস অনুষ্ঠান, আর পল খান নাম উনাকে সবাই ফেসবুকে গালমন্দ করে, কেউ ভালোবাসা জানায়, কেউ শুভেচ্ছা করে, কিন্তু আমি মনে করি একটা সিরিয়াস টেলিভিশন অনুষ্ঠান উনি যখন আসবেন, উনার পুরো নামটাই বলাটাই ভালো। ওনার নাম হচ্ছে নাসির আলী খান, পল হচ্ছে উনার ডাক নাম। যাই হোক, এনিওয়ে, আশা করি সবাই অপেক্ষা করছেন উনার জন্য, গরম গরম কথা বলেন। কয়েকদিনের মধ্যে তুলনামূলক শান্ত পরিস্থিতির পরও গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্র, ইরান উভয় পক্ষই এমন সব সামরিক হামলা চালিয়েছে যা আবারও সর্বাত্মক যুদ্ধের ঝুঁকিটা সৃষ্টি করেছে নতুন করে, এবং এবং যার ফলে এই অঞ্চলে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে ইরান এবং ইরানের পার্শ্ববর্তী যে আরব দেশগুলো রয়েছে, সেই অঞ্চলে সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প কখনো কূটনীতির কথা বলেন, কখনো ইরানকে শাস্তি দেওয়ার কথা বলেন, এই সব কিছুর মাঝখানে যে অবস্থাটা দাঁড়িয়েছিল সেটির অনেকটা পরিবর্তন হয়েছে, এবং যে কোনো সময় বড় আকারের সংঘাত লেগেও যেতে পারে। অথচ পরিস্থিতি উত্তরণের জন্য যুক্তরাষ্ট্র ইরানের কর্মকর্তাদের কোনো সুনির্দিষ্ট কৌশল আছে কিনা তা নিয়ে কোনো স্পষ্ট ধারণাও পাওয়া যাচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীরা যখন জোর দিয়ে বলছেন যে ইরান আলোচনার টেবিলে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে, তখন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী গতকালই জানিয়েছেন যে গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে কূটনৈতিক প্রক্রিয়া পুনরায় শুরু করার বিষয়ে তার দেশ কোনো অনুরোধ কাকেও জানায়নি। জর্ডান অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলার ঘটনার পর বুধবার ট্রাম্প আলোচনার সম্ভাবনা জিয়ে রাখার পাশাপাশি আবারও কঠোর পদক্ষেপের হুমকি দিয়েছেন, যেটি তিনি গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিনিয়তই করে আসছেন। কখনো হুমকি দিচ্ছেন, আবার কখনো কূটনীতির টেবিলে ফিরে যাওয়ার কথা বলছেন। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেছেন যে তারা ইতিমধ্যেই ক্ষমা চেয়েছে, অর্থাৎ ইরান, কিন্তু বুঝতে পারছেন আমাদের তাদের একটু উচিত শিক্ষা দিতেই হবে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য সাংবাদিকদের কাছে। এবং তিনি আরো যোগ করেন, এখন আমাদের পদক্ষেপ নেওয়ার পালা। দেখা যাক কোনো এক পর্যায়ে আমরা কোনো সমঝোতায় পৌঁছতে পারি কিনা, তবে আমরা তাদের উপর অত্যন্ত কঠোর আঘাত হানতে যাচ্ছি, আবারও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সেই কঠোর আঘাতটা কি সেই বিষয়ে স্পষ্ট করে যুক্তরাষ্ট্রের সেনা কমান্ডাররাও কিছু বলেন না, ডিফেন্স ডিপার্টমেন্টও বলেন না, প্রেসিডেন্টও ব্যাখ্যা দেন না। তবে বারবারই তিনি বলেন কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ যেটিকে আমরা ফেডারেল রিজার্ভ হিসেবে চিনি, ঋণের উপর ধার্য করা সুদের হার অপরিবর্তিত রেখেছে আবারও। তিনজন নীতি নির্ধারক অবশ্য সুদের হার বাড়ানোর পক্ষে ভিন্ন মত পোষণ করেছেন। অর্থনীতিবিদদের মতে ইরান কেন্দ্রিক সংঘাতের ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রে। আর এই দীর্ঘমেয়াদী মুদ্রাস্ফীতি কিন্তু, আর এই পরিস্থিতির অর্থনৈতিক প্রভাব বোঝার অপেক্ষায় থাকা ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। অর্থাৎ ইনফ্লেশনকে চেক দেওয়ার জন্যই এই কাজটা করেছে। আরেকটা বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এই পরিস্থিতির কারণে নীতি নির্ধারকরা হয়তো সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে পারেন। পরবর্তী বৈঠকটি সেপ্টেম্বরে হবে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রের সুদের হার হারই হওয়া উচিত বিশ্বের মধ্যে সব থেকে কম। প্রেসিডেন্ট ট্রাম্প সুদের হার কমাতে চান। আর অর্থনীতিবিদরা কেউ কেউ বলেন যে ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি চাপ দেওয়ার জন্য, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য সুদের হার বাড়ানো উচিত। ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যান কেভিন ওয়াশের প্রসঙ্গ টেনে রেমন্ড জেমসের প্রধান অর্থনীতিবিদ ইউজিনো আলমান বলেন যে চেয়ারম্যানের মনোভাব বোঝা এবং ভবিষ্যতের কর্মপন্থা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি জানাটা বেশ কঠিনই এখন অবশ্য। এদিকে আপনারা জানেন যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সেই নির্বাহী আদেশ, যার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের জন্মসূত্র নাগরিকত্বের সংবিধানের যে বিষয়টি রয়েছে সেটি সংশোধনের চেষ্টা করেছিলেন। সেই সংক্রান্ত রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা ট্রাম্প প্রশাসনের সুযোগ গতকাল মঙ্গলবার শেষ হয়ে গেছে। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প যদিও বলেছিলেন তিনি আপিল করবেন, কিন্তু সেটি আর করা সম্ভব হয়নি তার প্রশাসনের পক্ষে, এবং গতকালই সেই সময়টি শেষ হয়ে গিয়েছে। গত জুন মাসে সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশটিকে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দিয়েছিল। মামলাটি পুনরায় গ্রহণের জন্য বিচারপতিদের কাছে আবেদন করার জন্য ট্রাম্প প্রশাসন 25 দিন সময় পেয়েছিল সেই রায়টি ঘোষণার পর, এবং যুক্তরাষ্ট্রের অবৈধ বা সাময়িকভাবে অবস্থানরত বাবা মায়ের ঘরে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব পাওয়া থেকে বঞ্চিত করার যে নির্বাহী আদেশটি সুপ্রিম কোর্ট বাতিল করেছিল, তার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি চান বিচারপতিরা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন। কিন্তু সুপ্রিম কোর্ট ইতিহাসে একটি নিয়ম রয়েছে, যে সমস্ত বিচারপতিরা এই সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে অন্তত একজনকে তাদের মত পরিবর্তন করতে হবে যদি সেই আপিলটি শুনতে হয়। 25 দিন পার হওয়ার পর্যন্ত কোন বিচারপতি যারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই নির্বাহী আদেশ বাতিল করার পক্ষে রায় দিয়েছিলেন কেউ মুখ খোলেননি। জুন মাসে সেই রায়ের এক সপ্তাহ পর যদিও ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় জানান যে তিনি অবিলম্বে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি পুনঃশুনানির আবেদন করবেন, কিন্তু তিনি তা করেননি অবিলম্বে হলেও। আদালতের রায় ঘোষণার দিন থেকেই সময় গণনা শুরু হয় এবং আদালতের কাছে দ্বিতীয়বার বিবেচনা আবেদনের জন্য প্রশাসনের হাতে 25 দিন সময় ছিল, যেটা একটু আগে বললাম। সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে আলোচনার আর কোনো সুযোগ নেই। এখন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য দ্বারস্থ হয়েছেন কংগ্রেস যদি এই সাংবিধানিক বিধিটি পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করে তবে সেটিও খুব দুরূহ কাজ। অতএব আপাতত প্রেসিডেন্ট ট্রাম্পের সময়কালে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের যে বিধানটি সংবিধান অনুযায়ী প্রচলিত রয়েছে সেটি পরিবর্তন করার কোনো সম্ভাবনা আর অবশিষ্ট নেই। বাইডেন প্রশাসন একটি নীতি উল্টে দিয়ে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট এখন ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করা অভিবাসীদের বিমানবন্দর থেকে আটক করেছে। গতকাল এই বিষয়ে আপনাদের আমি জানিয়েছিলাম, কিন্তু আজকে আবারও বিশদভাবে এই তথ্যটি এসেছে এবং জনস্বার্থে বিবেচনা করে যারা বিমানবন্দরে যান এবং ভুলবশত যুক্তরাষ্ট্রের যে কোনো ভিসায় অবস্থানকারীরা যদি তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর বিমানবন্দরে যান এবং আইসির হাতে আটক হন, এবং সেক্ষেত্রে তাদের জন্য সমূহ বিপদ অপেক্ষা করে থাকে, সেটি বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের আজকের খবরে। টিএস অর্থাৎ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন ইমিগ্রেশন কর্মকর্তাদের সাথে যাত্রীদের তথ্য আদান প্রদান করছে এমন খবরের পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বিদেশি নাগরিকদের গ্রেপ্তার করতে শুরু করেছে ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নথিপত্রের বরাত দিয়ে এবিসি নিউজ আজকে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের বিমানবন্দর দিয়ে যাতায়াতের সময় 1 ডজনেরও বেশি
দেশের অন্তত 27 জন নাগরিককে গত কয়েকদিনে গ্রেফতার করা হয়েছে। ডিএইচএস প্রেসিডেন্ট বাইডেন আমলের সেই ভয়াবহ নীতিটি বাতিল করেছে, যার আওতায় অবৈধভাবে অবস্থানরত বিদেশিরা দেশের ভেতরে বিমানে করে অনায়াসে যাতায়াত করতে পারত, কিন্তু সেটি এখন আর সম্ভব হচ্ছে না। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ডিএইচএস এর আর কখনোই এমনটা বরদাস্ত করবে না, সেটিও হোমল্যান্ড সিকিউরিটির ঊর্ধ্বতন কর্মকর্তা আজকে জানিয়েছেন। এই প্রশাসন অর্থাৎ ট্রাম্প প্রশাসন কঠোরভাবে কাজ করে যাচ্ছে যাতে অবৈধভাবে অবস্থানরত বিদেশিরা আর বিমানেও ভ্রমণ করতে না পারে আভ্যন্তরীণভাবে ডোমেস্টিক ফ্লাইট গুলোতে। অবশ্য যদি না তারা স্বেচ্ছায় দেশ থেকে উদ্দেশ্যে বিমান ব্যবহার করে, অর্থাৎ যারা সেলফ ডিপোর্টেশন নিবেন তারা যদি বিমানবন্দরে যান যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে যাওয়ার জন্য, সেক্ষেত্রে তাদের বাধা দেওয়া হবে না, শুধুমাত্র সেলফ ডিপোর্টেশনের কাগজপত্র হাতে থাকলে। স্বাভাবিকভাবেই বিমানে ওঠার জন্য যাত্রীদের ব্যক্তিগত তথ্য প্রদান করতে হয়, আর এর ফলেই ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের কর্মকর্তাদের কাছে নির্দিষ্ট অবৈধ অভিবাসীদের শনাক্ত ও গ্রেপ্তার করার সুস্পষ্ট সুযোগও তৈরি হয়। এবার আসছি, গত 30 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে খাবারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, বাজার খরচের চাপ বেড়েছে গড় পড়তায় 30%। যুক্তরাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। নতুন এক রিপোর্টে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় খাদ্য মূল্য বৃদ্ধির মুখোমুখি হচ্ছেন বর্তমানের কনজিউমার অর্থাৎ ভোক্তারা। গত কয়েক বছরে গ্রোসারি খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অনেক পরিবারকে দৈনন্দিন ব্যয় সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। রিপোর্টটি অনুযায়ী যুক্তরাষ্ট্রের গ্রোসারি সামগ্রীর দাম গড়ে প্রায় 33% পর্যন্ত বেড়েছে। এই মূল্যবৃদ্ধি গত 50 বছরের মধ্যে অন্যতম বড় খাদ্য মূল্যস্ফীতি অর্থাৎ মূল্য বেড়ে যাওয়ার ঘটনা হিসেবেও দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পেছনে রয়েছে যে কারণগুলো, সেগুলি হচ্ছে খাদ্যপণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়া, সরবরাহ অর্থাৎ ডিস্ট্রিবিউশন সিস্টেমের উপর প্রেসার চাপ, এবং শ্রম লেবার ব্যয় বৃদ্ধি, এবং আন্তর্জাতিকভাবে বাজারের প্রভাব। আন্তর্জাতিকভাবে যে সমস্ত পণ্য আমদানি করা হয় বাজার মূল্য সেগুলো বেড়েছে, সেটারও প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের গ্রোসারি সামগ্রী ক্রয়ের ব্যাপারে। মহামারীর পর থেকে অর্থাৎ কোভিড মহামারীর পর থেকে শুরু হওয়া সরবরাহ সংকট, ডিস্ট্রিবিউশন চ্যানেলের সমস্যা এবং বৈশ্বিক অর্থনীতি, ওয়ার্ল্ড ইকোনমির অস্থিরতাও খাদ্যপণ্যের দামে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের অনেক পরিবার এখন আগের তুলনায় বাজার খরচ কমানোরই চেষ্টা করছেন। কেউ কম দামের পণ্য বেছে নিচ্ছেন, কেউ আবার বাইরে খাওয়া দাওয়া কমিয়ে ঘরে রান্না করার উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছেন। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে খাদ্যের দাম বৃদ্ধি শুধু ভোক্তাদের দৈনন্দিন জীবনেই প্রভাব ফেলছে না, সর্ব বরং নিম্ন মধ্যম আয়ের পরিবারগুলোর উপর তুলনামূলকভাবে বেশি চাপ সৃষ্টি করছে, কারণ আয়ের বড় একটি অংশ তাদের খাবার ও প্রয়োজনীয় পণ্যের পিছনে ব্যয় করতে হচ্ছে এখন। তবে বাজার বিশ্লেষকদের আশা, সরবরাহ ব্যবস্থা যদি কিছুটা স্বাভাবিক হয় এবং মূল্যস্ফীতির চাপ যদি কমানো সম্ভব হয়, ভবিষ্যতে খাদ্যপণ্যের দাম সামান্য হলেও কমতেও পারে। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের কনজিউমারদের জন্য গ্রোসারি বাজারের উচ্চ ব্যয় একটি বড় উদ্বেগের বিষয় দাঁড়িয়েছে, এবং মধ্যবর্তী নির্বাচনে এটি কিছুটা প্রভাব ফেলতেও পারে, রাজনৈতিক বিশেষজ্ঞদের তেমনি একটি ধারণা পোষণ করছেন এই মুহূর্তে। এদিকে আজ ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক খবরে জানা গেল যে আরো বেশি আমেরিকান এখন বাকিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন, বাকি ব্যবহার করছেন। সাধারণ জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে তারা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। আর সমস্যাটা হলো যে এই পরিবারগুলো চক্রাকার ঋণ অর্থাৎ ক্রেডিট কার্ডের ঋণ আপনারা জানেন চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, এবং মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মেটাতে গিয়ে জিনিসপত্রের অধিক মূল্য দিচ্ছেন তারা পর্যায়ক্রমে, যা তাদের এমন খাবারের জন্য বছরের পর বছর ধরে সুদ পরিশোধের ফাঁদে ফেলে দিচ্ছে, এবং যা তারা অনেকেই আগেই খেয়ে ফেলেছেন। সাধ্যের মধ্যে খরচের বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের খোরাক হয়ে দাঁড়িয়েছে অনেক স্টেটেই। বিশ্বকাপ ম্যাচের ফুটবলকে যেভাবে এপাশ ওপাশে লাথি মারা হয়, ঠিক সেভাবেই এটিকে নিয়েও জিনিসপত্রের দাম বাড়া নিয়েও টানাটানি চলছে। তবে সংগ্রামরত আমেরিকানদের জন্য এটি কোনো সাধারণ বিষয়ও নয়। পারিবারিক সচ্ছলতা ও মৌলিক চাহিদার বিষয়ে আরবান ইনস্টিটিউট এক সাম্প্রতিক জরিপে ভোক্তাদের অর্থাৎ কনজিউমারদের আচরণে এক
গুরুত্বপূর্ণ পরিবর্তনের চিত্র ফুটে এসেছে। গত বছর কর্মক্ষম বয়সের প্রতি ৩ জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন নিত্য প্রয়োজনীয় বাজার ও গ্রোসারি কেনার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন। ৩ জনের একজন প্রাপ্তবয়স্কদের, এবং তাদের অনেকেরই সেই বিল পরিশোধ করতে গিয়ে হিমশিম খেতে হয়েছে, এবং অনেকে এখনো বিল পরিশোধ সম্পূর্ণ করতেও পারেননি। যদি ৩৪.৯% প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই পদ্ধতিতে বাজার করে ক্রেডিট কার্ডের পুরো বিল পরিশোধ করেছেন মাত্র ৩৪.৯%। তবে ১৯.৬% ব্যক্তি পুরো বকেয়া অর্থের চেয়ে কম পরিমাণ অর্থ পরিশোধ করেছেন, এবং এবং বিশ্লেষণে আরো দেখা গেছে ৮.৭% মানুষ সবসময় ন্যূনতম প্রদেয় অর্থটুকুও পরিশোধ করতে পারে না, অর্থাৎ মিনিমাম যেটি পেমেন্ট ডিউ সেটিও তারা পরিশোধ করতে পারে না। এমন মানুষের সংখ্যা ৮%, ৮.৭%। প্রতি ১০ জন ক্রেডিট কার্ডের ঋণ গ্রহীতার মধ্যে প্রায় একজন খাবার কেনার জন্য বাই নাও পে লেটার সুবিধা ব্যবহার করছেন। যদিও যখন নিজের পণ্য সামর্থ্যের মধ্যে থেকেও পরিবারের খাবারের খরচ মেটানো আর সম্ভব হয় না, তখনই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আরেকটি প্রতিবেদনে দেখা গেছে এমনকি উচ্চ আয়ের কর্মক্ষম বয়সের প্রাপ্তবয়স্করা যারা নিত্য প্রয়োজনীয় বাজার বা গ্রোসারি কেনাকাটা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তাদের মধ্যে অনেকেই ঋণ পরিশোধের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন। কারণ চক্রবৃদ্ধি হারে ২৪%, ২৪ থেকে ২৭% হারে সুদ গুনতে হয় তাদের। মানুষ আসলে আর্থিক দিক থেকে ব্যাপক আচরণ করছে না, তারা কেবল টিকে থাকার লড়াই করছে। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুনের মধ্যে বাড়িতে খাওয়ার উপযোগী ৪টি পণ্য মাংস, পোল্ট্রি, মাছ এবং ডিমের দাম ১ বছরে প্রায় ২.৬% বেড়েছে। ফলে শাকসবজির মূল্য বেড়েছে ৫.৩%। যখন বেতন বা জরুরি তহবিল দিয়ে গ্রোসারি কেনাকাটার খরচ মেটানো সম্ভব হয়নি, তখনই পরিবারগুলো এই দীর্ঘমেয়াদী সঞ্চয়ের উপর নির্ভর করছে। ২০২৫ সালে প্রতি ৫ জন কর্মক্ষম প্রাপ্তবয়স্কের মধ্যে প্রায় একজন ১৯.৬% গ্রোসারি কেনাকাটার জন্য তাদের সাধারণ দৈনন্দিন খরচের বাইরে সঞ্চয় ব্যবহার করেছেন। অন্যদিকে ৫.২% মানুষ পেডে লোন বা পরবর্তী বেতন পাওয়ার শর্তে নেওয়া স্বল্প মেয়াদী ঋণের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। অনেকটা ভয়াবহ অবস্থা যদিও মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত সমাজের জন্য। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল জানিয়েছেন যে থ্রুওয়ে ব্যবস্থায় টোল দেওয়া এড়াতে যেসব গাড়ি চালক গাড়ির লাইসেন্স প্লেট সরিয়ে ফেলেন, পরিবর্তন করেন বা ঢেকে রাখেন, তাদের বিরুদ্ধে পরিচালিত ৪টি বিশেষ অভিযানে নিউ ইয়র্ক স্টেট পুলিশ ২১৪টি গাড়ি জব্দ করেছে এবং ১,১০০টিরও বেশি টিকেট দিয়েছে। চলতি বছরের প্রথমার্ধে ক্যাপিটাল হাডসন ভ্যালি ও পশ্চিম নিউ ইয়র্ক অঞ্চল জুড়ে বিস্তৃত ৫৭০ মাইল দীর্ঘ থ্রিওয়ে ব্যবস্থায় এই অভিযানগুলো চালানো হয়েছিল, এবং তথাকথিত ঘোস্ট প্লেট বা এর ব্যবহার রোধে নিউ ইয়র্ক স্টেট থ্রুওয়ে অথরিটির সাথে যৌথভাবে স্টেট পুলিশের ট্রুপটি এই কার্যক্রম পরিচালনা করছে। আপাতত এখানে শেষ করি, আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান, আপনাকে জানতে চাই, আপনি তো ডক্টর ফাউচির খুব অনেক অনেক আলাপ করেছি আমরা ডক্টর ফাউচিকে নিয়ে, আপনি জানেন। অ্যান্ড দেন ডক্টর ফাউচিকে আজকে নিয়ে অনেকগুলো রিপোর্ট বেরিয়েছে। এর মধ্যে একটি রিপোর্ট আছে যে দ্য 5 মোস্ট শকিং মোমেন্টস ফ্রম অ্যান্থনি ফাউচি সিনেট কোভিড টেস্টিমনি। এটাতে কি মনে হয় আপনার? উনি যেটা বলাচ্ছে, উনি ফিফথ অ্যামেন্ডমেন্ট ইমপ্লিমেন্ট করেছেন, অর্থাৎ উনি কোনো কথা বলবেন না, এবং সিনেটর রিয়ান্ড পল তাকে ইমপিচ করতে চাচ্ছেন তার সেই কোভিডকালীন ভূমিকার জন্য। এটা হচ্ছে মূল লাইন, এবং আর কোনো বক্তব্য দিতে চান। তবে যে বিষয়টি আলোচনায় এসেছে সেটা হচ্ছে যে অ্যান্থনি ফাউচির সেই সময়কার লেখা কিছু ডায়েরির কোটেশন চলে এসেছে, পাওয়া গিয়েছে, এবং সেগুলোর উপরে ভিত্তি করে সিনেটর রিয়ান্ড পল তার উপর চড়া হয়েছেন, এবং এক্ষেত্রে অ্যান্থনি ফাউচি কোনো বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি ফিফথ অ্যামেন্ডমেন্টের যে তার অধিকার কথা না বলার সেটি ক্লেম করেছেন, সেটা তিনি প্রয়োগ করেছেন। বাট আপনি জানেন যে অ্যান্থনি ফাউচিকে ডাক্তাররা মনে করেন যে এই শতাব্দীর হি ইজ এ ওপেন ডিকশনারি অফ দি মেডিসিন, মেডিকেল ফিল্ড, রাইট? সো উনি দীর্ঘদিন ধরে উনি প্রায় 5 জন প্রেসিডেন্টের অধীনে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের দায়িত্বে ছিলেন। রাইট, রোনাল্ড রেগান থেকে শুরু করে আমার মনে হয় সর্বশেষ প্রেসিডেন্ট ট্রাম্প, এমনকি বাইডেনের প্রথম দিকে তিনি ছিলেন, যতটুকু আমি মনে করতে পারি, স্মরণ করতে পারি। তবে একটি জিনিস যে বিষয়টি সেটা হচ্ছে যে মূলত
কোভিড সময়ে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু সমর্থক অ্যান্থনি ফাউসির গৃহীত কিছু পদক্ষেপের তীব্র সমালোচনা করেছিলেন। এন্ড সেই সময় বর্তমান হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস সেক্রেটারি রবার্ট কেনেডি, তিনি খুব উচ্চ মাত্রায় মানে বিরোধিতা করেছিলেন হাউসের বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে ভ্যাকসিন এই সমস্ত ব্যাপারে। অতএব এই ক্ষেত্রে যতটুকু এখন দেখা যাচ্ছে যে সিনেটর র্যান্ড পল এবং কয়েকজন রিপাবলিকান সিনেটর ধাওয়া করছেন অ্যান্থনি ফাউসিকে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। ক্লেম করলেন। সো আপনার মনে আছে যে তখন তো প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় ছিলেন এবং তিনি তো ওই যে বিভিন্ন বিষাক্ত জিনিস খাওয়ার ব্যাপারে, বিশেষ করে ওই যে তিনি কিছু মানে চিকিৎসার স্বাস্থ্যের সাথে কোনোভাবেই মিল যায় না, চলে না, সেই সমস্ত উদ্ভট বিষয়েও তিনি সেই সময় মন্তব্য করেছেন। লিকুইড যেটা ওইটা খাওয়ার কথা তিনি বলেছেন, ওইটা খেয়ে ফেললেন নাকি কোভিড ভালো হয়ে যাবে। রাইট। আপনি জানেন যে ওই সময় যখনই প্রেস কনফারেন্স হতো, ফাউচি পাশে থাকলেও দেখা যেত যে ফাউচির সাথে যেন একটা দ্বন্দ্বটা প্রকাশ্য মনে হতো। এবং আমার কাছে মনে হচ্ছে, বা বিভিন্ন পত্রিকার যে রিপোর্ট, তাতে মনে হচ্ছে যে হি ইজ টেকিং দ্য রিভেঞ্জ অফ দ্যাট টাইম, যে এখন তো তোমার পাওয়ার নাই, সুতরাং তুমি ওই সময় আমার সাথে বেয়াদবি করছো, এখন একটু শিখাই তোমাকে। সো আমি জানি না কারো গায়ে হাতে গা লাগতে পারে, বা লাগলে কিছু করার নেই। আমরা ফাউচিকে রেসপেক্ট করি এবং অত্যন্ত ক্রুশিয়াল টাইমে আপনি যদি কাউকে এই বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য ইনডিউস করতে চান, তাহলে আমার মনে হয় যে ফাউসির প্রতি অবিচার করা হবে। যেটি আমি বলার চেষ্টা করছি, যে একজন লোক যখন ফিফথ অ্যামেন্ডমেন্ট ক্লেম করে, তখন সেই বিষয়টা আলোচনার আর কোনো সূত্রপাত থাকে না। কারণ ফিফথ অ্যামেন্ডমেন্ট ক্লেম করছে, এখন আপনি উনাকে আর কি সমালোচনা করবেন? না, সমালোচনা করার কিছু নাই। আমি বলছি যে ট্রাম্প সাহেব, উনি তো ধরেন উনার আফ্রিকার সেদিন বলছেন যে উনার মতিগতি বুঝে একমাত্র উনি ছাড়া উনিও বুঝেন কিনা সন্দেহ আছে, রাইট? সো উনি কোন সময় কোন দিকে বন্দুক তাক করবেন এটা তো বোঝা মুশকিল। ট্রাম্পের বিরোধিতা করেন, এটা ঠিক আছে, কিন্তু যে ফাউচি সাহেবের উপর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভ্যাকসিন, সারা পৃথিবীর ভ্যাকসিন, এগুলা এই কোভিড এর উৎপত্তি, আমরা সবাই যে ভ্যাকসিন ক্যারি করতেছে, এই সমস্ত নানা বিষয়ের তথ্য আমাদের জানা দরকার। যিনি কংগ্রেসে দাঁড়িয়ে আজকে 50 বার ফিফথ অ্যামেন্ডমেন্টের কথা বললেন, মানে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, আমি কোনো উত্তর দিব না। এই বিষয়গুলো শুনে আমার কোনো শ্রদ্ধা জানাইতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই বিষয়গুলো কি জনগণের জানার অধিকার নাই? জানার অধিকার আছে, বাট কথা হচ্ছে যে ক্লোরেক্স খাওয়ার যে ট্রাম্পের যে এই বিতর্ক আমরা যাচ্ছি না, ট্রাম্পকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, আর এটা জিজ্ঞাসাবাদ ওনাকে জিজ্ঞাসাবাদ করা উচিত হচ্ছে না, আবার করা উচিত যে আপনি যে ক্লোরেক্স খাওয়ার কথা বললেন, এটা কোত্থেকে পাইলেন? এটা আমি মানলাম, কিন্তু আপনি দেখেন এইটা জীবন মরণের সমস্যা, এবং আমরা সবাই এখন পর্যন্ত প্রত্যেক বছর এই কোভিড এর ইনজেকশন দিতেছি, এই কোভিড এর কত মানুষ মারা গেছে, আমরা কোভিড এর নামে আমরা বিরাট লোকসান হয়েছি। এই সমস্ত পদক্ষেপ গুলা কংগ্রেসের মাধ্যমে জনগণের কি জানার অধিকার আছে? জিনিসটা হলো যে আপনার যেভাবে এপিক সেন্টার হয়েছিল, মিলিয়নস অফ পিপল দ্যাট ডাইড বাই কোভিড। আসলে র্যান্ড পল এবং রিপাবলিকানরা যে বিষয়টি অ্যান্থনি ফাউসির মুখ থেকে বের করতে চাচ্ছে, সেটি কিন্তু একটা রাজনৈতিক ব্যাপার। সেটি হচ্ছে অ্যান্থনি ফাউসি বলুক যে কোভিডটা চীনের ল্যাবরেটরি থেকে শুরু হয়েছে, কিন্তু অ্যান্থনি ফাউসি বলেন যে মেডিকেলি আমার কাছে কোনো তথ্য নাই সেই বিষয়ে কনফার্ম করার, এটি তিনি বলেছেন। এখন এখানে আরেকটা কথা আছে যেটা ইব্রাহিম চৌধুরী বেশ স্মার্টলি বলেছেন, যদিও সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে সমস্ত মন্তব্য করেছেন অ্যান্থনি ফাউসির পাশে দাঁড়িয়ে সেই সময়কার সাংবাদিক সম্মেলনগুলিতে, কেন বাইডেন প্রশাসন প্রেসিডেন্টকে কিংবা বাইডেন প্রশাসনের সময় কংগ্রেসের কোন কমিটি প্রেসিডেন্ট ট্রাম্পকে ডেকে এনে তার সুপিনা করে তার কাছ থেকে জানতে চাইল না যে কোন নীতিমালা কিংবা কোন মেডিকেল শাস্ত্রের বিজ্ঞান কিংবা জ্ঞানের ভিত্তিতে তিনি বলেছেন ক্লোরেক্স খেলে কোভিড ভালো হয়ে যাবে? এইটা তো কেউ করেনি ডেমোক্র্যাটরা। ব্যাপারটা হয়েছে যে প্রেসিডেন্ট জো বাইডেন তার যে প্রেসিডেন্সির যে ডিসেন্সি, হি মেইনটেইন দ্য ডিসেন্সি। না, এটা ডিসেন্সি না তাহের, আমি এটাকে ডিসেন্সি বলবো না। আমি ইব্রাহিম চৌধুরীর সাথে একমত একটা ব্যাপারে, সেটি হচ্ছে যে সমস্ত বিষয়ে মেডিকেল সিদ্ধান্তগুলি না হয়েছে, এগুলির আদ্যপান্ত জানার অধিকার মানুষের রয়েছে, অবশ্যই। ঠিক আছে, আমরা দেখি এই বিষয়ে দাবি তুলবো আগে যে জানার জন্য। ইব্রাহিম সাহেব, আপনি দাবি তুলেন। এই বিষয়ে অ্যান্থনি ফাউসি যে নীরবতা অবলম্বন করলেন,
এটা কি কাম্য? আপনার কি একবারও জানে ভয় করে না? ওকে, আর এই বিষয়ে কথা বলছেন, এটা তো ফিফথ অ্যামেন্ডমেন্টের ব্যাপার, এটা নিয়ে আর কথা বলে তো লাভ নাই। কথাগুলা ক্রমশ আপনার বিপক্ষে চলে যাইতেছে। না, আমার বিপক্ষে পক্ষে কিছু নেই। আমার ফৌজি সাহেবকে আমি চিনিও না, আমি আমার সাথে কোনো সম্পর্কও নাই। আপনি তো ফৌজি সাহেবকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তার যে উত্তর এটাকে ডিফেন্ড করতেছেন। তার সাহেব, এটা তো মানে এটা আমাদের জনগণের জানার অধিকার আছে কোভিডের জি জি জানার অধিকার আছে। শিওর শিওর শিওর, ইউ হ্যাভ এ রাইট টু নো। এই অধিকারটাকে আমরা প্রিভেইল রাখি, আমরা এই অধিকারটাকে আমরা সমুন্নত রাখি। শিওর শিওর, অবশ্যই। তাহের আরেকটা কথা বলি, ব্যাপারটা খুব তিক্ত হয়ে যাচ্ছে। ইব্রাহিম চৌধুরী আগামীকাল সবাইকে কাঁঠাল খাওয়াবেন, আপনি একটু কাঁঠাল খেয়ে মিষ্টি মুখ করে আসেন। আমি আমি দেখি বিষয়টা চিন্তা করতে হবে যে এটা ফৌজি সাহেবকে, ফৌজি সাহেব ট্রাম্প কাঁঠাল নাকি? আপনি কি চিন্তা করবেন ওইটা কি ট্রাম্প কাঁঠাল? থ্যাংক ইউ সো মাচ। একটা ইম্পর্টেন্ট বিষয়ের কথা বলবো। আমাদের সাথে আছেন মীরা বেনগোপাল। মীরা বেনগোপাল, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, উনি আমাদের স্টুডিওতে আছেন। দর্শক, আজকে যে বিষয়টি বলতেছে যে এরপরে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আমাদের সাথে আছেন জনাব নাসির আলী খান পল, যিনি দীর্ঘদিন থেকে এই কমিউনিটি সার্ভ করে আসছেন। আমাদের সাথে আছেন জনাব আরিফুর রহমান, আমাদের সাথে আছেন জনাব সুলেমান ভুঁইয়া এবং ইব্রাহিম চৌধুরী খোকন। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বাট একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, যাকে অনেকে মনে করেন আমরা সমালোচনা করি, বাট আমরা তার যে তিনি যে উদ্যোগ নেন, উদ্যোগের এই যে মেসেজ, এই মেসেজটা টাইম টেলিভিশন সবচেয়ে বেশি প্রচার করে এবং এটার পক্ষে বিপক্ষে মানুষ রায় দিতে পারে। তা আমাদের কিছু করার নেই। আমি নিজে কারো পক্ষেও না বিপক্ষে না, আমি মিডিলের মধ্যে থাকি। এবং আজকে যে জিনিসটা আমরা আলোচনা করতে চাই তা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, আপনারা জানেন যে পাবলিক চার্জ, এই পাবলিক চার্জকে ইমপ্লিমেন্ট করার ব্যাপারে তিনি যে উদ্যোগ নিয়েছেন, এবং আপনারা জানেন যে এই উদ্যোগের কারণে যারা অভিবাসন প্রত্যাশী যারা এই দেশে আসতে চায় তাদের অনেকেই বিপদে পড়তে পারে। অনেকের যারা আত্মীয় স্বজন আছে তারাও অনেকটা উদ্বেগের মধ্যে আছেন যে তারা কি করবেন এই পাবলিক চার্জ যদি আপনার ইমপ্লিমেন্ট হয় পুরোপুরি, তাহলে আমাদের করণীয় কী। তো এই বিষয় নিয়ে আপনারা জানেন যে এশিয়ান আমেরিকান ফেডারেশন তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তারা ইতিমধ্যে একটি প্রেস রিলিজ ইস্যু করেছেন। আমরা মীরা বেনগোপালের সাথে আলাপ করব, যিনি এশিয়ান আমেরিকান ফেডারেশন ডাইরেক্টর কমিউনিকেশন, যে এই বিষয়ে তাদের সাজেশন কি, তারা কি চিন্তা করছেন বিষয়টি নিয়ে। মীরা, ওয়েলকাম টু দ্য শো। Could you please tell us about, because it is a very scary situation. Yes. When the administration say, okay, we are going to implement this, especially the public charge, Yes. because this is a country of immigrant. Yes. And then family immigration is very important. Many people, they came in this country and they are waiting for their relatives, their father, mother, their brother, sister. This is the culture of this family. That's what the country built up. Now the public charge, which is though it's there, the President Trump is telling people that, okay, we are going to implement the existing law, but ultimately the main motive is to prevent the family member to bring in this country. Okay, what is your message? Exactly what they want, and what is your suggestion? So I would like to say what exactly is public charge, Yeah. right? So right now there is a law in the books, which is basically, the rule is from 2022 when Biden was the president. And so that basically said that when they call it the green card test, colloquially people Yeah. call it green card test. It's when you go to get your green card, when you're putting in your papers, basically they ask you, they have to test to see whether you will become a burden on the government, whether you will become a public charge. And before, in 2022, it was very narrow. Basically, they only thought of two things. One is, are you going to take cash assistance? Are you going to need cash assistance? Or are you going to be institutionalized? So these were the two very narrow part If of the someone test. take the cash assistance, and then If they are going to be institutionalized and like the government has to pay for the institution. But now what they are saying, now this was published to the Federal Register on July 20th. and 1 year going to, they are going to Implement is September 18th. September 18th, it will be Implemented if there is no legal challenges. Now last time around in 2019, in the first Trump administration, when they tried this, there were many court cases against it, and it was
stopped by the courts, and basically when Biden came into office, it was just, we went back to the old rules. But now they're saying it is very broad. Basically they're saying any kind of assistance. Even Medicaid, Medicare. Yeah, so non-emergency Medicaid, TANF, TAANF, SNAP benefits, food stamps, housing assistance, anything if you have taken, it could be counted against you. If you take benefits for children who are citizen children in your house, it can be counted against you. Wow. Citizen children, yes. if they take the advantage, minor citizen, right? Yes, minor citizens. Even then, it may in certain cases be counted against you. Then they're also saying they will take the whole person, meaning everything about the person. So age, income, family membership, unemployment, various things they'll take into account. Now that becomes very arbitrary because they're saying it's by case, the immigration officer will make the decision. So before there was a very clear idea of what could be used to stop the, sort of to get the question visa the and immigration, family visa, yeah. the green card, pathway to citizenship. But now they're saying it is the case by case, the immigration officer will decide. The other part of this is they have not really published the entirety of what they are going to look at. It's vague and unspecific, and they're saying we'll tell you closer to September 18th. So what this is doing is basically making the community very panicked, because even community organizations like ours or our 70-member organizations, they don't know what to tell people. So what we call is the chilling effect. Chilling effect, what happens is people stop taking, they get scared, they get anxious, they'll stop taking any benefits. So right now we are hearing about food pantry lines where people are not coming to take the food pantry, which is free, basically helping our communities. No one is coming. And then, not no one, but it's less amount of people are coming. There is a decrease in the number of people taking assistance. So in 2019 when this happened, the rate of disenrollment from SNAP among Asian communities was 8 times the rate of, non-citizens disenrolled at 8 times the rate of citizens. Wow. Among Asian Americans, and that was a huge thing, which is basically So this is your data, right? Yeah, it's my data. It's our, because we are a research organization also, it's our data. It's actually the data from the Comptroller's office, like in 2019. We don't have any latest data. But, just think about it, like our communities are very high poverty rate. For instance, I think the Bangladeshi community has almost a 50% that live in or food stamp. Meaning they are living in or near poverty. 8.5% is unemployment. So if they are going to take all these things into account, it means that, basically you're penalizing poor people. Even if someone is citizen, and then if he take any kind of public charge, like food stamps, SNAP benefit. No, it doesn't affect citizens. No, I understand. But if he applied for his relative, and then if the government found that he is on public charge, then do you think he can bring his relative? I would say that you have to please consult a lawyer before you do anything. That is our message. Like consult a lawyer before do anything. There are many free legal services available in this city, and at the end of this program I will give you some numbers, but consult a lawyer. But also don't go and disenroll. Don't make your children go hungry. Don't make that choice, saying, oh, I'm going to run and disenroll from this. Right now, until September 18th, it's fine. It's after September 18th, if you are on the pathway to a green card and you are taking assistance, then we don't know what's going to happen. All right. Okay. Thank you so much. So do you have any possibility or any organization
they are going to challenge anything, any idea? I have no details, but from last time we know that many organizations challenged the government, that there were many court cases that challenged this rule. So we are hoping that there might be some movement from the courts. What about Asian American Federation? Is there they have any wing to help if someone need that kind of legal help? Yeah. So we are part of the Rapid Immigrant Empowerment and Support Network, RISE, RISE Network. And out of that we have 12 organizations that have legal services that are helping people. So I mean, I'm happy to send you the list of organizations, and people can approach any of those organizations to get free legal consultation. Thank you so much. Thank you. And I'll. Is there any numbers, people? If someone Yes. needs help, Yeah. then they can call. We have numbers, yes. So Can you just tell us the number? Yeah, and, there is one number which is, I have it. Yes. 1-800-566-7636. So this is, and then the mayor office have another number. Yes. The mayor Yeah, office. yeah. Immigration Affairs, I think they have a number, 1-800-345-0365. yeah, that's the Mayor's Office of Immigration And the and other Legal number is, Services. So 311, you can call 311, everybody knows 311, and you Yeah. can say immigration legal, and they will connect you to They legal will come. services. And also anybody can call this number, 1-800-566-7636 Yeah. and 1-800-354-0365. Yeah. Thank you. And we have lot of legal resources, also immigration resources, on the Asian American Federation website, aafederation.org. If you go to resources, you'll see a lot of different resources for immigration help. And I suggest that everyone go to our website, aafederation.org. Thank you so much. Thank you so much for your time. Thank you and for having us. Came here in the studio. Thank you so much. Thank Thanks. দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মীরা বেনগোপাল, যিনি এশিয়ান আমেরিকান ফেডারেশনের ডিরেক্টর কমিউনিকেশন, এবং এই যে পাবলিক চার্জ নিয়ে এশিয়ান আমেরিকান ফেডারেশন কিভাবে হেল্প করতে পারবে এই বিষয়টি তিনি বলছিলেন। এবং তিনি যেটা বলছেন যে সেপ্টেম্বরের 18 তারিখ থেকে এটা ইমপ্লিমেন্ট শুরু হবে। সো আপনারা এখন আগের মতোই যেটা যার সুবিধা নিতে পারেন, বাট সেপ্টেম্বরের 18 তারিখের পরে কি হবে ওনারা এখনো জানেন না। বাট একটা জিনিস যেটা হতে পারে যে অনেক এর আগে এরকম করা হয়েছিল এবং এটা লিগ্যাল চ্যালেঞ্জ করা হয়েছিল। সো সেপ্টেম্বর 18 তারিখের আগে অথবা সাথে সাথে যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে কোর্ট কী করবে, এটাও ইটস ভেরি আনসার্টেন। বাট আপনাদের কেয়ারফুল থাকার জন্য উনি বলেছেন, এবং উনি যেটা বলেছেন যে আপনারা যেন সবাই আপনাদের নিজস্ব লয়ার যারা আছে লয়ারের সাথে যোগাযোগ করেন। থ্যাংক ইউ সো মাচ মীরা অ্যাগেন। দর্শক, আমরা এখন কথা বলবো, আমাদের সাথে আছেন জনাব আরিফ রহমান আরিফ। আপনি জানেন যে বাচ্চাদের একটা ব্যাপার নিয়ে গভর্নমেন্টের সিদ্ধান্ত নিয়েছে। আপনার আমাদের গভর্নর খ্যাতি হকুল, তিনি বাচ্চাদের যে সোশ্যাল মিডিয়ার যে ইনভলভমেন্ট, এই সোশ্যাল মিডিয়ার যে নেশা এবং আগ্রাসন, যদি আমরা বলি যে আমাদের ঘরে ঘরে দেখা যায় বাচ্চাদের সাথে আপনার ফ্যামিলির যারা ফাদার মাদার প্যারেন্টদের মানে সমস্যা হচ্ছে যে তারা সারাক্ষণ এই আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে থাকে বা গেমের মধ্যে বসে থাকে। এইটা থেকে বাচ্চাদেরকে উনি উদ্ধার করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন। এই বিষয়ে আমরা কথা বলবো। আরিফ, কি বলেছেন উনি? যে বিষয়টি প্রথমে বলতে চাই যে সেভ ফর কিডস অ্যাক্ট গভর্নর ক্যাথি হকুল অলরেডি সাইন করে দিয়েছেন, এবং সবচেয়ে যে বড় বিষয়টি উনি কি বিধিমালা নিয়ে এসেছেন তার কিছুটা একটি সংবাদ সম্মেলন হয়েছিল, যেখানে অ্যাটর্নি লেটিশিয়া জেমসও ছিলেন, এবং উনি একটি কথা বলেছেন, এটা শিশুদের বাক স্বাধীনতার বিপক্ষে নয়, এটি শিশুদের সুরক্ষা। অর্থাৎ এখানে উনি সোশ্যাল মিডিয়া, ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইউটিউব থেকে শুরু করে সব ধরনের সোশ্যাল মিডিয়ার উপরে এক ধরনের বিধিনিষেধ আনতে যাচ্ছেন। অর্থাৎ 18 বছরের নিচে যত শিশু আছেন তাদের সবার জন্য সেটা প্রযোজ্য হবে, এবং 18 বছরের নিচে কিভাবে শিশুদের চিহ্নিত করা হবে তা অবশ্যই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা আছেন তাদের জন্য 6 মাসের সময়সীমা দেওয়া হয়েছে। অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যে যে বিধিমালাগুলো দেওয়া হয়েছে তার লিখিত আকারে সবাই দেখতে পাবে, আর 6 মাসের মধ্যে
শিশুরা যেন কোনোভাবে অ্যালগরিদম, অর্থাৎ যখন তারা কোনো সোশ্যাল মিডিয়াতে যাবে, অ্যালগরিদম নির্ভর ফিড দেখানো যাবে না, এবং তাদের দীর্ঘ সময় যেন তারা স্ক্রলে উৎসাহিত না হয়। এটা সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তাদের উপরে দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে, এবং সামনের বছর জানুয়ারি 1 তারিখ থেকে এই বিষয়টি পুরো অ্যাপ্লাই হবে। অর্থাৎ এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা দায়িত্বে আছেন তাদের হাতে আছে 6 মাস। আর আরেকটি বিষয় উনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে রাত 12টা থেকে 6টা পর্যন্ত, যখন এটা পুরোটা অ্যাপ্লাই হয়ে যাবে, রাত 12টা থেকে 6টা পর্যন্ত কোনো ধরনের শিশুদের কারো কাছে কোনো নোটিফিকেশন যাওয়া যাবে না। নোটিফিকেশন যদি আসে সেটা অবশ্যই অভিভাবকদের অনুমতি নেওয়া হবে। এবং আরেকটি বিষয়, যে গভর্নর ক্যাথি হকুল আরেকটি বিষয় খুব সিরিয়াসলি বলেছেন, যে প্ল্যাটফর্মগুলো যে ওয়ে দিয়ে অলরেডি তাদের কার্যক্রম চালাচ্ছে তাতে শিশুদের মনস্তাত্ত্বিক একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এবং এই মনস্তাত্ত্বিক সমস্যার কারণে দেখা গেছে যে স্বাভাবিকভাবে তাদের আচরণগত কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তাই খুব শীঘ্রই এই ব্যবস্থাগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপের কথা বলা হয়েছে, যা খুব শীঘ্রই সবাই এই বিধিমালাগুলো 1 সপ্তাহের মধ্যে দেখতে পাবেন। ইব্রাহিম চৌধুরী খোকন, নাসির আলী খান পল এবং আলহাজ সুলেমান ভূঁইয়া, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আজকে অন্য একটা বিষয় নিয়ে আগে আলোচনা করি, তারপরে আপনার বাড়ি নিয়ে যেটা এটা নিয়ে আলোচনা করব। সো প্রথমে জানতে চাই ইব্রাহিম চৌধুরী খোকন আপনার কাছে যে আপনি জি, Can I ask him one question, the gentleman, Chaudhary Sahib? কোন চৌধুরী সাহেব? ইব্রাহিম চৌধুরী সাহেব? Chaudhary. হ্যাঁ, আপনি বলেন, পল ভাই বলেন। Simple question. আপনি যে লটা বললেন ক্যাথি হুকুলের is the contradictory to our first amendment. কেন ফার্স্ট অ্যামেন্ডমেন্টে আপনার যে ফ্রিডম অফ স্পিচ যে রাইটটা দেওয়া হয়েছে আমাদের প্রথম অ্যামেন্ডমেন্টে, সেখানে কিন্তু দেয়ার ইজ নো এজ বার, বলে দেয় নাই যে 18 বছরের পরে। তো এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, এটা আপনার অভিমত? We are contradicting the first আমি এটা উত্তরটা আমি দিই। এটা উত্তর হচ্ছে যে ক্যাথি হকুল নিজে বলেছেন যে আমরা এটা প্রপোজ করছি, বাট এটা নিয়ে অনেকেই এটার প্রতিবাদ করতে পারে, মামলা হতে পারে, কোর্টে চ্যালেঞ্জ হতে পারে। সো আমরা দেখবো যে এটা কিভাবে ফেস করা যায়। উনি অলরেডি বলেছেন এটা বলবাই। সো এটা ইনফরমেশনটা আমরা দিয়েছি, জাস্ট এটা তো ইনফরমেশন, এটা তো আমরা উই আর নট পার্ট অফ ইট, এবং এটার পক্ষে আমরা বলছি না। I'm not asking you the question. I'm জি, asking him. ক্যাথি হকুল নিজেই বলেছেন যে এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ হতে পারে কোর্টে, এটা নিয়ে অনেকে করতে পারে, বাট আমরা অপেক্ষা করবো, দেখবো কি হয়। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই আসবে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট। জি, রাইট, আসতে পারে এটা, রাইট, নট আনলাইকলি। থ্যাংক ইউ। এই লিখিত যে স্বাক্ষরিত যে বিধিমালাটা দেওয়া হয়েছে চলতি এই সপ্তাহের মধ্যে, সেটা বলা হয়েছে জনসম্মুখে দেখানো হবে, তখনই আসলে বিষয়গুলো স্পষ্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম চৌধুরী খোকন, যাই আপনার কাছে। আপনি শুনতে পাচ্ছেন খোকন সাহেব? ওকে, সো আমি ট্রাম্প নিয়ে আপনার সাথে কথা বলবো না, আমি বলবো আজকে অন্য বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে আপনার যেটা সুবিধা এটা বলেন। না বলেন না, ট্রাম্প নিয়ে আমি তো আছি আজকে, বলেন। ট্রাম্প নিয়ে কথা হয়ে গেছে। ট্রাম্প সাহেব যে আপনার ক্লোরেক্স খাওয়ার কথা বলছিলেন, এটা নিয়ে যে কতটুকু বিপদে পড়ছে, কার পেটে কি হয়েছে, কে কোন সাইড এফেক্ট, আজকে 50 বার ফিফথ অ্যামেন্ডমেন্ট সেই মন দেয়। 107, not 50, 111 বার ফাউচি আপনার ফিফথ অ্যামেন্ডমেন্ট নিয়েছে। Shame, disrespect. আচ্ছা, সো এটা হি হ্যাজ এ রাইট টু ডু ইট। সো এটা উনি অন্যায় কোনো কাজ করে নাই, হি হ্যাজ এ রাইট টু ডু ইট। What you have to hide? What you get to hide? রাইট হলো আপনাদের পক্ষে যখন যায় এটা রাইট, আর অন্য পক্ষে গেলে এটা নিয়ে কুল্লা শুরু হয়। বাট এনিওয়ে, বলেন আপনি কি আলোচনা করতে চান? আমি আলোচনা করতে চাচ্ছিলাম যে আমাদের কমিউনিটিতে একটা বিষয়, যেটা সবাই আপনারা ইনভলভ আছেন এর সাথে, যে আমাদের কমিউনিটিতে আমরা জানি যে অনেকে বলতে পারে যে আপনি আমেরিকা আসছেন, সবচেয়ে উন্নত কান্ট্রি, এখানে আপনি আপনি সাপোর্ট করবেন কেন, পরের উপর ডিপেন্ডেন্ট হবেন। বাট অনেক সময় দেখা যায় অনেক জিনিস বিয়ন্ড অফ ইয়োর আপনার ক্যাপাসিটি, বিয়ন্ড অফ ইয়োর আপনার ইমাজিনেশন ইভেন। সেটা হচ্ছে যেমন ধরুন হঠাৎ করে একজন লোক মারা গেল আমাদের কমিউনিটিতে, যারা দেখা যায়, এবং দেখা যায় এই যে দাফনের যে খরচ, এই খরচটা এত হাই যে তাদের পক্ষে অনেকের পক্ষেই, বিশেষ করে বাংলাদেশ থেকে যদি এখানে আসে, যার এখনও গ্রিন কার্ড নাই বা ওয়ার্ক পারমিট এখনও মানে আছে হয়তো, বাট অন্য কিছু নাই, তাদের কেউ যদি কোনো বিপদে পড়ে, তার লাশ দাফন করা, তার সাথে নেওয়া, এটাতে খরচ হয়ে যায় অলমোস্ট $10,000-15,000 খরচ হয় আপনার। সো এইটা দেখা যায় তাদের জন্য একটা বড় ধরনের আপনার বিপদ। সো এই বিপদে কমিউনিটি সংগঠনগুলো কি করতে পারে এবং তাদের যে অবস্থান বা তাদের যে ভূমিকা, এটাকে আপনি কীভাবে দেখছেন?
আমাকে যদি প্রশ্ন করা হয়, প্রথমে বলি যে কমিউনিটি বলতে কি। এখানে যে কমিউনিটি আমরা গড়ে তুলছি, কমিউনিটি তো এইসব কাজের জন্য, বিপদে আপদে দাঁড়াবো নর্মালি। মানে আমরা, এবং এই যে বিপদের কথা আপনি বললেন, আমরা কোভিডের সময় বাংলাদেশ সোসাইটিকে দেখেছি, বা এখনো আমরা দেখি নোয়াখালী সোসাইটি বা মানে তারা এই সমস্ত কাজে আগায় আছেন। আবার মানে কেউ যদি বিপন্ন হয়, বিভিন্ন জেলা সমিতি আমরা বিভিন্ন মানে এই সিলেট সমিতি, গোলাপগঞ্জ সমিতি, গোপালগঞ্জ সমিতি, এই সমস্ত সমিতি কেন খালি পিকনিক করার জন্য, আর পিকনিকের জন্য আপনি ওখানে গিয়ে ক্র্যাশ নেওয়ার জন্য, আর আমরা মানে এইসব 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 মাজেজা করার জন্য তো না। আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমার এলাকার মানুষ একজন যদি বিপদে পড়ে, আমার কমিউনিটি যদি বিপদে পড়ে, বিপন্ন অবস্থায় পড়ে, মানুষ অনেক সময় মুখে বলতেও পারে না, এবং এটা তো নতুন না, আমাদের কমিউনিটির লোকজন এভাবে পাশে দাঁড়ায়, কিন্তু সব সময় মানে এই দাঁড়ানোর একটা প্রসেস থাকতে হবে। অনেক সময় মানে মানে অনেকেই খুলে বলতে পারে না। কোনো ঘটনায় যদি এইসব হয়, এটা আমাদের জন্য, কমিউনিটির জন্য লজ্জাজনক। আমাদের যদি এখানে একজন মানুষ বিপদে পড়লে তার লাশ দেশে পাঠাইতে পারতেছে না, এখানে তার লাশ কেমনে যাবে এই ব্যবস্থা করতে পারতেছে না, অনেক সময় আপনি টাকা পয়সা না দিয়ে ওই মানুষের প্রতি চাপাইয়া এই কমিউনিটির লোকজনই তো পড়ে থাকে। এখন কারা মানে স্পেসিফিক ঘটনা নিয়ে যদি আমাদের কোনো বক্তব্য থাকে, সেটা আমাদের বলা উচিত। কমিউনিটির কাজ তো শুধু পিকনিক করা না, আর ইফতার পার্টি করে না, আর আমাদের এই একজনের আরেকজনের সম্বর্ধনা, কাঠের টুকরা দিয়ে নাসির খান পলকে একটা কাঠের টুকরা দিলাম, আর উনি মানে ছবি তুললো, আমরা ছবি তুললাম যে উনাকে দিনাজপুর সমিতির পক্ষ থেকে। আমাকে আজ পর্যন্ত কাগজও দেয়নি কেউ ভাই, কেউ কাগজও দেয় না। এনিওয়ে কিন্তু এইটা প্রায় দেখি, এবং এইসবের বিনিময়ে আপনি 500-1000 টাকা দিতেও কোনো অসুবিধা নাই। আপনি মানে কেউ তো আর ভালোবেসে দেয় না, এগুলো আমার পয়সা দিয়েই দেয়। এই সমস্ত কাজে মানে আমি টাকা দিলাম, আমি কিন্তু আপনি এই মানবিক সমস্ত কাজে আমাদের লোকজন কেন থাকে না, কোন কারণে আমরা থাকতেছি না, বা এই ধরনের কোনো মানবিক সংকট আসলে মানে আমাদের মধ্যে কেন সাড়া যাচ্ছে না, এইসব আমাদের দেখা উচিত। এবং কোন যে সমস্ত কমিউনিটির অর্গানাইজেশন গুলো ভালো কাজ করতেছে, আমরা যেমন তাদের তুলে ধরি। আমি এই যে নোয়াখালী সমিতির কথা বললাম, আমরা তাদের খবর জানি, এমনকি বাংলাদেশ সোসাইটি এর আগে মানে আমি বিভিন্ন সময় দেখেছি তারা হেল্প করেছেন, আমাদের বলার কোনো অপেক্ষা নাই। কিন্তু যে সমস্ত, প্রথম হচ্ছে যে এখানে যেহেতু জেলায় জেলায় সমিতি আছে, আমার যদি আজকে কোনো বিপদ হয়, সিলেটের লোকজন সর্বপ্রথম আগায় আসবে, এটাই আমি প্রত্যাশা করি। আমি আশা করি যে এখানে আমেরিকা যারা আছে কেউ বিপদে পড়বে না, কিন্তু বিপদে পড়বে দেখেই এই কমিউনিটির সাথে মানুষ ইনভলভ হয়। কমিউনিটিতে খালি সদস্য হয় না, সে গিয়া ওই মানে আপনার ওই ইফতার পার্টিতে দাওয়াত পাবে, আর বনভোজনে গিয়ে পোষা বাসি খাবার খাবে। সুতরাং এইসব ব্যাপারে আমি মনে করি এই যে কমিউনিটির গুরুত্বপূর্ণ মানুষ নাসির খান পল আছেন, আমাদের সুলেমান ভুইয়া আছেন, আমার মনে হয় সকলের একটা ইনপুট দরকার। আমরা একজন মানুষও কমিউনিটির এখানে বিপন্ন হয়ে বলুক না যে আমরা তার পাশে দাঁড়াই নাই। এই মনোভাব আমাদের থাকতে হবে। যদি না থাকি, এটা আমাকে জবাব দিতে হবে। তাইলে আমার আর কমিউনিটিতে আসার দরকার নাই, আমার আর এই সমিতি আর এই চেহারা দেখার দরকার নাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাকে অনেক জি ধন্যবাদ। বলেন। সো আমরা এই বিষয়ে যদি আপনাদের যারা আছেন তারা যে এক মিনিট আমরা অন্য সাবজেক্ট আলোচনা করবো, যে 1 মিনিট 1 মিনিট চাই আমি একটু সাথে কি একটু শেয়ার করতে পারি? 1 মিনিট 1 মিনিট, জি বলেন, 1 মিনিট সময় দেওয়া হয়েছে আপনাকে। না, যেটা ইব্রাহিম চৌধুরী সাহেব বলছেন ভালো কথা, কিন্তু আমাকে তো একটা প্রস্তুতি থাকতে হবে যে আমি আমেরিকা আসলাম, রোজগার করলাম, আর দেশে টাকা পাঠাই দিলাম, দেশে ধরেন বিল্ডিং করলাম, ই করলাম, সে করলাম। আমার তো একটা প্রস্তুতি থাকা উচিত যে আমি কিছু সেভ করি। তারপরে আমার এটা যদি এনাফ না হয়, আমার কমিউনিটির লোকজন, আমি কমিউনিটির দিকে যাচ্ছি না, যেটা চৌধুরী সাহেব বলছেন, সিলেট সমিতি, নোয়াখালী সমিতি, ফেনী সমিতি, আমরা সারা বাংলাদেশিরাই সহযোগিতা করতে পারি একটা লোকের অবস্থানের। না, আমাদের প্রত্যেকেরই উচিত যে আমি এই দেশে আমেরিকা আসছি, একটা ভালো দেশে আসছি, ভালো রোজগার করি, আমার সেভ করা দরকার। অলরাইট, থ্যাংক ইউ স্যার। পল ভাই, তো এই বিষয়ে কোনো কমেন্ট নাই, রাইট? কেন কমেন্ট নাই? জি বলেন। অবশ্যই আমার কমেন্ট আছে, কমিউনিটির ব্যাপারে আমার কমেন্ট কেন থাকবে না? সর্বপ্রথমে আমি বলছি যে আপনারা যারা লাশ মারা গেলে, কেন এটা আমি ডিল করছি বহু বছর ধরে, আমি 50-এর উপর লাশকে হেল্প করছি এখানে দাফনের জন্য। যাই হোক, প্রথম কবরটা নিউ ইয়র্কে আমি কিনছি, নাসির আলী খান পল 1990-তে
জামাইকা মুসলিম সেন্টারের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম তিনবারের। ওই সময় আমি প্রথম কবরস্থান কিনি বাংলাদেশে। প্রথম কথা হলো, আপনি ইসলামকে, ইসলামের আইনকে না মেনে আপনি ইসলামিক একটা কাজে ঝাঁপায় পড়তে পারেন। ইসলাম ক্লিয়ারলি বলতেছে যে আপনি কেউ যদি মারা যায় তাকে রাইট ওয়েতে সেই স্থানে দাফন করতে। এখন সেই লাশটা যদি আপনার কাছে টাকা নেই, আপনি ভিক্ষা করে পোলাও খাবেন, আপনি সেই লাশটা বাংলাদেশে নিয়ে যাবেন, হুইচ ইজ ভেরি বিগ অ্যামাউন্ট, এটার এক্সপেন্স। এটা তো আমি সাপোর্ট করতে পারি না, এটা ইসলামও সাপোর্ট করে না। অত কেউ যদি মারা যায় আর পয়সা না থাকে, আপনি তখন কিন্তু লাক্সারি করতে পারবেন না যে আপনার লাশটাকে বাংলাদেশে পাঠাতে হবে। এটা ফার্স্ট অফ অল, এটা প্রথমে হওয়া উচিত। এখানে যদি বাড়ি হয় সবাই হেল্প করে, আমরা জানি। কিন্তু সবচেয়ে বড় কথাটা এই যে বলছেন, ইব্রাহিম চৌধুরী বললো বিপদ যদি আসে আমরা সবাই ঝাঁপায় পড়বো, কিন্তু আমাদের বাঙালি তো আমরা দেখেছি আমরা পাওয়ারের মিস ইউজ করি। এই আজকে দেখেন 57% বোধহয় আমরা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট নেই, এটা জরিপে বের হয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটা জরিপে, যে আমরা সাহায্য নেই। এই 57-এর মধ্যে আপনি কি মনে করেন 57% বাঙালি এত গরিব আছে যে যারা সেকশন 8 নিবে, ফুড স্ট্যাম্প নিবে, ক্যাশ অ্যাসিস্ট্যান্ট নিবে? না, নেই। হয়তো 25% আছে। বাকি যারা এই ফলস ভাবে এইসব এনজয় করছে, সেকশন 8, সুস্থ মানুষ আপনার ফুড স্ট্যাম্প নিচ্ছে, চাকরি করে না, এদের জন্য চ্যারিটি আমাদের বন্ধ করা উচিত আমার মনে হয়। আর তার উপরে জি শেষ করি। তারপরে আর একটা কথা হচ্ছে যে কমিউনিটি যে আগে এগিয়ে আসছে না তা না, কিন্তু বাংলাদেশ সোসাইটিতে 400-এর উপরে কবর আছে। সেখানে আপনার যদি অবস্থা খারাপ হয় তারা আপনাকে ফ্রি কবর দিয়ে দিচ্ছে। তো এমনি অনেক সংগঠন আছে, নোয়াখালী সংগঠন আছে, তারা আপনার দেশে লাশও পাঠিয়ে দেয়, সেই খরচটাও কিন্তু মেম্বারদের জন্য তারা বহন করে। তো কাজ যে হয় না তা না, কাজ হচ্ছে, কিন্তু আমার মনে হয় কাজ হচ্ছে, ফ্রড বেশি হচ্ছে। বিপদটা যদি ফলস হয়ে থাকে, বিপদটা যদি রিয়েল না হয়ে থাকে, then we are in trouble. We have to justify whether this person really need this help or not. কেন আমার মনে হয় এখানে অনেক ফ্রডুলেন্ট হচ্ছে, যারা দরকার না কিন্তু তারা সুবিধাটা নিচ্ছে। এই জায়গাটা আমাদের বন্ধ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে লাশ পাঠানো নিয়ে কেউ ফ্রডল্যান্ড বা কোনো করবে এটা আমি মনে করি না, বাট ব্যাপার হচ্ছে যে এটা তো একটা, এটা নিয়ে বেশি কথা বলতে হবে, আমাদের অন্য সাবজেক্টে আলোচনা করতে হবে। জি, খুব সংক্ষেপে বলতে হবে এটা। হ্যাঁ, ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা হলো কি, আপনার ধরেন দেশে আপনি ধরেন একটা লোকের ওসিয়ত থাকে যে আমার লাশটা আমি মারা গেলে আমার গ্রামের বাড়িতে পাঠাইও, আমার আত্মীয়। এতে হয় কি, দুই দিকে উপকার। আমরা যতই কিছু বলি, আমরা আমাদের দেশের প্রতি আমাদের একটা ভালোবাসা থাকা উচিত। এতে হয় কি, আমার লাশটা যদি বাংলাদেশে যায়, আমার ছেলে মেয়েরা নাতিরা একসময় যাবে যে আমার দাদার কবরটা দেখে আসি, জিয়ারত করে আসি। এখন এটা আমি যে কথাটা আগে বলছিলাম আমাদের ইব্রাহিম চৌধুরী সাহেবের কথায়, যে আমাদের প্রত্যেকের, আমরা যে ভালো রোজগার করি, ভালো ইনকাম করি। এখন আমি যদি জ্যাকসন হাইডে যাই, পার্কচেস্টারে যাই, জ্যামাইকাতে যাই, আড্ডা মারি, যদি খরচ করি, তাহলে তো এটা তো ঠিক হলো না। আমাকে চিন্তা করে চলতে হবে যে আমি আমরা, আপনি যেটা বলছেন ঠিক আছে, বাট ইমার্জেন্সি অনেক জিনিস ঘটে, যেটা আগে বলছি আমি আমার কথা ইয়ার সময় বলছি, যে বিয়ন্ড অফ দি আপনার মানে সিচুয়েশন, বিয়ন্ড অফ ইউর ইমাজিনেশন, এমন ঘটনাও ঘটে, কিন্তু ব্যতিক্রমী ঘটনা অনেক ঘটে, যেটা হয়তো এই ধরনের সিচুয়েশন আপনি যেটা বলছেন এটার সাথে সামঞ্জস্য। আমার মনে হয় নাজমুল হাসান কিছু বলতে যাচ্ছেন। নাজমুল হাসান, আপনি শুনতে পাচ্ছেন? নাজমুল হাসান, আমার মনে হয় ওনার নেটের প্রবলেম আছে। সো আমার মনে হয় যে এটা আমরা আলোচনা করলাম, বাট আমরা যেটা মূল আলোচনা ছিল আজকে, যে বাড়ি ভাড়ার ব্যাপার নিয়ে, এটা কি পলয় শুরু করবো? ওকে, সো আপনারা যারা প্রেসিডেন্ট, সরি আমাদের মেয়র সাহেব, উনি তো আপনি জানেন যে রিচ, ট্যাক্স অন রিচ এটা করেছেন, বাট বাড়িওয়ালা যারা, আমরা অনেকদিন থেকে ভাড়াটিয়াদের পক্ষে আমরা অনেক কথা বলছি, কিন্তু বাড়িওয়ালা যারা, তারা আমাদেরকে বারবার ফোন করছিলেন যে আমাদের কিছু কথা আছে, আপনারা কেউ এটা শুনেন না, আমাদের সুখ দুঃখের কিছু ব্যাপার আছে, এটা শেয়ার করা উচিত। সো আমরা জানতে চাই যে আপনারা তো দুজনই বাড়িওয়ালা হিসেবে আপনারা কী ধরনের প্রবলেম ফেস করেন ভাড়াটিয়াদের সাথে?
থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন হয়েছে কি, আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে। মেয়র মামদানি আসার পর এই গোটা নিউ ইয়র্কটা টেনেন্টদের রাজত্ব হয়ে গেছে। টেনেন্টরা এখানে রাজার মতন অ্যাক্ট করে। টেনেন্টদের পাওয়ার আপনার ল্যান্ডলর্ডের চেয়ে বেশি। আপনি সারা জীবন কষ্ট করে, হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে কষ্ট করে টাকা অর্জন করে 10-12 বছর পর একটা বাড়ি কিনেন, কিন্তু সেই বাড়ির মালিকটা হয়ে যাচ্ছে আপনার টেনেন্ট। এখন মামদানির সময় এটাই হয়েছে আসল। কেন মামদানি বাড়িওয়ালাদের উপরে যেসব ল অ্যাডপ্ট করছে, ইটস ইম্পসিবল। নিউ ইয়র্ক শহরে একটা বাড়ির মালিক থাকা মানে ছোট স্মল যারা ওনার, আই এম নট টকিং অ্যাবাউট 100 ফ্যামিলি 200 ফ্যামিলি বাড়ির মালিক, তাদের তেমন কোনো অসুবিধা নেই। কিন্তু যারা স্মল ওনার, যারা 2-3টা বাড়ি ওন করে, হ্যাঁ, এই ধরনের লোকদের একেবারে নাবিশ্বাস যাকে বলে, নাবিশ্বাস মেয়র মামদানি উঠিয়ে দিয়েছে। কেন মেয়র মামদানি যদিও মাল্টিমিলিয়নারের ছেলে, সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সারা জীবন উনি টেনেন্ট ছিল। উনি সেকশন 8 হাউজিং ইউজ করেছে, ইউ নো দ্যাট টাইম, যে উনি অ্যাস্টোরিয়া ছিল। তো এখনো ফ্রি গ্রেসি ম্যানশনে ফ্রি হাউস, তাকে রেন্ট পে করতে হয় না। সো হি ডোন্ট কেয়ার, হি ডোন্ট হ্যাভ দ্যাট পেইন অ্যাজ এ ল্যান্ডলর্ড। If he's a landlord, then he can feel the pain. So that's very hard nowadays. এবং কেস করে আপনি কোনো সুবিধা করতে পারবেন না। টেনেন্ট আপনি কেস করছেন, সে নিজেই আপনার অ্যাপার্টমেন্ট ভেঙে দিচ্ছে। যখন কেস চলছে 9 মাস, 1 বছর, 1.5 বছর, ও করবে আপনার ফসেটটা ভেঙে দিবে, জানলাটা ভেঙে দিচ্ছে, ভেঙে দিয়ে এইচপিডিকে কল করছে। এইচপিডি আপনাকে না জানিয়েই সেটা ফিক্সড করছে, যেটা আপনি একটা হ্যান্ডিম্যানকে দিয়ে $500 ফিক্স করতে পারেন। HPD will give you a bill of $5,000 for the same job. তাই না? তো এটা তো ইম্পসিবল। তারাই তিনি টেনেন্টই ভাঙছে, টেনেন্টই কল করছে, আর ইউ হ্যাভ টু সাফার এজ এ ল্যান্ডলর্ড। তারপরে উঠাতে তো পারবেনই না। 1.5 বছর আপনি চিন্তা করে দেখেন, 1.5 বছর যদি একটা টেনেন্ট আপনাকে ভাড়া না দেয়, যেই ভাড়াকে আপনি বাড়ি কেনার সময় রিয়েল এস্টেট ব্রোকার বলছে এটা ক্যালকুলেট করেন, ওকে ইউ হ্যাভ ইনকাম মিস্টার খান $4,000, so you're going to pay $3,000 mortgage, আর বাকি আপনি অন্য খরচ দিবেন। বাট যখন টেনেন্ট দেয় না 1.5 বছর, হাউ ইউ ক্যান সার্ভাইভ ফর এ মানে রেগুলার স্মল ল্যান্ডলর্ডের পক্ষে ইটস ইম্পসিবল টু ক্যারি দ্য মর্গেজ। তো কি হচ্ছে, তার হাউসটা ফোরক্লোজে চলে যাচ্ছে। এই দিস হ্যাভ টু বি চেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ জনাব সুলাইমান ভাই। আপনার নিজের অনেকগুলো বাড়ি আছে এবং কিন্তু এই লটা আগের থেকেই তো করা হয়েছে। না, এটা এই লটা তো আগের মেয়র গুলোই করে গেছে। না না, এখন ইটস মাচ হার্ডার। না এই লগুলো কোভিড এর আগের থেকেই আগের মেয়র গুলো এই ল গুলো করে গেছে। এই যে ট্রাম্পের যেরকম ল গুলো, এখন যে আইসের ল গুলো আগেই করা ছিল, সেটা ইমপ্লিমেন্ট করতেছে। এখন ইমপ্লিমেন্ট হচ্ছে নতুন কেসের। হ্যাঁ, ইমপ্লিমেন্ট হচ্ছে, কিন্তু ল্যান্ডলর্ডের আগেও কোনো ছিল না, অতটা ছিল না, নট ইন নিউ ইয়র্ক সিটি। সুলাইমান ভুঁইয়া আছে, আপনার তো বাড়ি আছে, বলেন আপনি। এই যে পল ভাই, ওই যে আমি মামদানির কথা বলবো না এককভাবে, যেটা সোহাগ ভাই বলছেন, এটা নিউ ইয়র্ক সিটি তো আজকে নতুন না, বহুদিন থেকে। তবে উনি এবার যে লটা করলেন যে আপনি কারো ভাড়া ইনক্রিজ করতে পারবেন না, কিন্তু উনি যখন নির্বাচন ক্যাম্পিং করে তখন আমার এলাকায় আসছিল, আমি ওনাকে যেহেতু আমরা মেহমানদারি করছি, তো আমি প্রশ্ন করলাম, আপনি যে ইনক্রিজ করবেন না, ভাড়াটা ইনক্রিজ করবেন না, তা আমাদের যাদের বাড়িঘর আছে, কিছু প্রপার্টি আছে, আমাদের তো ওয়াটার বিল আপনি মাফ করবেন, আমাদের যে হিটিং বিল এটা আপনি মাফ করবেন, তা আপনি ভাড়া বাড়াবেন না, আমি ভাড়া বাড়াইতে দিব না। এই কথাটা কি সঠিক হলো? তো আমাকে বললো যে আমি পরে কথা বলবো, যেটা আমাদের পল খান ভাই যেটা বলছেন, নাসর আলী খান পল, উনি তো বিজ্ঞ মানুষ, রিয়েল এস্টেট ব্যবসা আছে, কন্ট্রাক্টরি আছে, বাড়িঘর আছে, কিন্তু এইটা এখন না। নিউ ইয়র্ক সিটি এটা আইনটা বহুদিন থেকে, নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেট সিটি এবং স্টেট অফ ডেমোক্রেট, এই যে আমাদের সমস্যা আমরা খুবই ফেস করি। আমার একটা ভাড়াটিয়া 2017 সালে না 2017-তে আমার তার কাছে আমার 2 বেডরুম ভাড়া দেওয়া ছিল। সে আমার পাশের একটা ইউনিট খালি, এক বেডরুমের, ওই ভাড়াটিয়া চলে গেছে রাত্রে আমার ওয়াল কাইটা, সে আরেকটা অ্যাপার্টমেন্ট দখল করছে।
আমি মনে হয় 1 মাস বা 15 দিন, আমি জানি না এক্স্যাক্টলি। আমি আমার যারা টেক কেয়ার করে গার্বেজ সার্ভিস, তো বললো যে এই ব্যাপার তোমার এখানে তো মনে হয় জি, যে তোমার। শর্ট করে বলেন। জি জি। তো আমি গেলাম, যাই তার সাথে কথা বললাম, সে আমার সাথে কথা বলতে রাখে। আমি অনেক চেষ্টা করলাম যে দেখো তুমি আমার অনেকদিন থেকে ভাড়া দাও না, তো তুমি আবার আমার একটা অ্যাপার্টমেন্ট দখল করলাম 2017, এখন 2026, এখনো আমার লয়ার মনে হয় যেন সে ক্লান্ত হয়ে গেছে। মানে আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, পরশু এটা পেজ করতেছে, তো এই পেজ। সে আমার মনে হয় টোটাল যদি হিসাব করি $3.5 লক্ষ উপরে দেনা। তো এটা হলো মেইন সমস্যা, হলো নিউ ইয়র্ক সিটি ডেমোক্রেসি। কিন্তু আমি সত্য কথা, আমি রিপাবলিকান, কিন্তু আমার অনেক কিছু, যেমন আমাদের ট্রাম্পের ব্যাপারে অনেক কিছু আমি একমত না, এগুলা যেটা আমাদের ইব্রাহিম সদ্দি সাহেব অনেক সময় শক্ত করে বলেন। যেহেতু আমরা দল করতে পারি, মত থাকতে পারে, আমরা ভালো মন্দ যাচাই বাছাই করে কথা বলা উচিত আর কি। জি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ পল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সাহাব ভাই, আপনি জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি মেডিকেডের অনেকগুলো জিনিস বাতিল করেছেন, এর মধ্যে সর্বশেষ কি করেছেন একটু বলবেন, এবং এটার ইমপ্লিকেশনটা খুব সংক্ষেপে জানতে এটা চাই। হলো 2027-এ আমরা যারা মেডিকেয়ার এর জন্য এলিজিবল, যে পার্ট ডি ইন্স্যুরেন্সের জন্য যে একটা লো ইনকাম গ্রুপের জন্য যে একটা ভর্তুকি ওবামা আগের থেকে দেয়া হইতো, এটা কিন্তু ওবামা কেয়ার না, এটা কিন্তু সেই মেডিকেয়ার পার্ট ডি যখন আরম্ভ হয়েছে যে বুশের আমলে, তখন থেকে কিন্তু ফেডারেল গভর্নমেন্ট একটা পোর্শন এটা ভর্তি, যাতে প্রিমিয়ামটা, যাতে মেডিকেয়ার যাদের আছে তাদের প্রিমিয়ামটা বেশি না দিতে হয়, সেই হিসাবে একটা ভর্তুকি দিত। এই ভর্তুকিটা উনি বন্ধ করে দিচ্ছেন 2027-এ। এবং ভর্তুকিটা দেওয়ার পরে তারপরে যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি অফ ছিল, যেন আপনি যে কো পেমেন্টটা যদি আপনার একটা লিমিট চলে যায়, ক্যাটাস্ট্রফিক লেভেল, গত বছর এটা করা হয়েছিল 4500, এইগুলো সমস্ত কিন্তু আলটিমেটলি বাদ দিয়ে দিবে। কারণ হলো কি, এর পরে কিন্তু আপনার আর কো পেমেন্ট থাকতো না, আপনি হাই ইনকাম হলে আর কো পেমেন্ট থাকতো না, এইগুলো উনি সব বন্ধ করে দিচ্ছেন। এই আর ফলে হবে কি, যারা প্রিমিয়াম এখন দিত না, যারা জিরো কো পেমেন্ট, জিরো প্রিমিয়াম থাকতো, তাদের এই প্রিমিয়ামটা কিন্তু মেডিকেয়ার থেকে, তাদের ইনকাম থেকে কেটে, যতটা সোশ্যাল সিকিউরিটি পাবে কেটে নিবে একটা পার্সেন্টেজ। তো এই হিসাবে তো যারা লো ইনকাম গ্রুপের যারা মেডিকেয়ার পাচ্ছে, বিশেষ করে সিনিয়র সিটিজেন, তারা কিন্তু পুরো আমেরিকাতে অ্যাফেক্টেড হবে। উনি কারণ দিছে, উনি ওষুধের দাম কমাচ্ছে বিভিন্ন কন্ট্রাক্ট করে, যে ড্রাগ কোম্পানিকে বলছে ওষুধের দাম কমাই দিতে, অ্যাজ এ আমরা যাতে সুবিধা পাই, অন্যান্য দেশ যে সমস্ত সুবিধা পায়, তাদের ড্রাগ যাতে কম দামে বেচে ব্র্যান্ড নেম কোম্পানিগুলো, উনি সেটাই প্রেশার দিচ্ছে বড় বড় কোম্পানিকে। তারা যদি এখানে ম্যানুফ্যাকচার না করে, তাদের কিন্তু ওই ম্যাক্সিমাম যে প্রাইসটা, ওই প্রাইস আমাদের দিতে হবে। কিছু কিছু কোম্পানি এটা অ্যাকসেপ্ট করতেছে, কিছু কিছু কোম্পানি এটা এখনো অ্যাকসেপ্ট করে নাই। জি, এই হিসাবে আবার দেখা গেছে অনেক জেনারিক ওষুধ যেগুলো আসতো বাইরে থেকে, কিছু কিছু দেখলাম ইন্ডিয়ার কতগুলো কোম্পানি কিন্তু রিসেন্টলি বন্ধ হয়ে গেছে। একটা এসএন একটা কোম্পানি ছিল, তারা কিন্তু অনেক ওষুধ জেনারিক ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করিয়া বেচতো। তাদের দেখলাম, তাদের দে গট FDA লেটার, অ্যান্ড তাদের অনেক ওষুধ বাজারে কিন্তু পাওয়া যাচ্ছে না। তারা কিন্তু অনেক জরুরি ওষুধগুলো, যেরকম সিনথ্রয়েড, তারপরে কিছু কিছু ব্লাড প্রেশার ওষুধ কিন্তু তারা এখানে খুবই কম দামে আমরা কিনতাম। এগুলো ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু লাভবান হতো, কারণ তাদের আগে এত বেশি রিএম্বার্স করতে হতো না। এগুলো কিন্তু অনেকগুলো এফেক্টেড হবে আলটিমেটলি। মানুষকে পে করতে হবে আর কি, যারা মানুষকে পে করতে হবে, তার হ্যাঁ, কোপেও করতে বেড়ে হবে। যাবে, যাদের Right. কোপে সিস্টেম আছে, যারা আমরা সিনিয়র সিটিজেন, যারা জি, মেডিকেয়ার পার্টি যাদের আছে, তাদের তাদেরকে পে অসুবিধা করতে হবে। হবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মেডিকেয়ার সাহাব ভাই। যাদের আছে সেটা তো নিউ ইয়র্ক স্টেট ওর ব্যাপার। আর এসেনশিয়াল প্ল্যান যেটা আছে, এটা তো অনেকেই জানেন, কেন কি তাদের প্রিমিয়াম বেড়ে যাচ্ছে, যাদের ইনকাম 30,000-এর উপরে, আর অনেকেরই কাজ করতে হবে, যারা
অ্যাবল বডি যারা, তারা যদি 20 থেকে 20 ঘন্টা না কাজ করে, তারা কিন্তু আর এই এসেনশিয়াল প্ল্যানের যোগ্য হবে না। সেটা অনেকে আপনারা পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের সময় আর হবে না। আপনি কি আশা করেন যে সবাই ঘরে বসে বসে কোনো কাজকর্ম করার চেষ্টা আচ্ছা যাক, এই বিতর্কে এখন আর যাচ্ছি না। সো বাট উই আর আপনার কে কাজ আউট করতে অফ চায় টাইম। পৃথিবীতে? রাহেশ সাহেব, ফ্রি খালেই ভালো, যখনই একটু ফ্রি ধরে আপনাদের মাথা খারাপ হয়ে যায়। জি আপনারা জি, free উই আর আউট থাকতে অফ চান। টাইম। না, সো আমরা একটু আমরা আবার আমরা free। শুনেন, আমরা ইমিগ্রেন্ট পার্সপেক্টিভ এবং সাধারণ মানুষ যারা মানে ইমিগ্রেন্ট কি ফ্রি খাওয়ার আপনাদের জন্য মতো- আছে, ইমিগ্রেন্ট পরিশ্রম করার জন্য আছে। জি, কিন্তু সো পরিশ্রম কিন্তু তাহের ভাই, আমরা যারা শোনেন, শোনেন আপনারা যারা আমাদের সময় সাংবাদিক একদম নাই। আছে, জি, শোনেন, কাজ করে আপনারা কেন? যারা সাংবাদিক, মেয়র আমরা কাজ মামদানিকে করে- আপনারা বলতে পারেন, তুমি যে বলছো নো রেন্ট ইনক্রিজ, সে কিন্তু তুমি আবার পানির বিল বাড়াচ্ছ, কনেডিসন ইলেকট্রিক বিল বাড়াচ্ছে, ফ্রি বাসের গ্যাস কথা বিল কইয়া বাড়াচ্ছে, এখন কেউ আর বাস তারপরে বাড়াইছে ট্যাক্স না। বাড়াচ্ছে, এখন অর্থাৎ এখন বাড়ির কেউ আর বাস ভ্যালুয়েশন বাড়াই বেড়ে দিতেছে যাচ্ছে। না। এই টাকাগুলো আসবে কোত্থেকে? হ্যাঁ, না ফ্রি না, কিছু আপনার শুনলেই আমরা বাড়ির ভ্যালুয়েশন টাকায় যখন উঠি। বেড়ে যাচ্ছে, তখন রিয়েল এস্টেট ট্যাক্স বেড়ে যাচ্ছে, কিন্তু আপনি তো ওই অনুযায়ী ভাড়া বাড়াতে পারতেছেন না। আর আপনি কইবেন যে রিচের উপর ট্যাক্স করবেন, রিচ লোকজন নিউ ইয়র্ক সিটি থেকে চলে যাবে, সব তো আপনি ট্যাক্স করবেন কার উপর? Definitely. আপনারা আজকে সব রিপাবলিকানটা এক হয়ে গেছেন। ঠিক আছে, আজকে আর সময় হবে না, না। এটা রিপাবলিকান ব্যাপার না, এটা কমন সেন্সের ব্যাপার। Right. কমন সেন্সের ব্যাপার, Alright, okay, thank you ইটস so লাইক much. এ কমন সেন্স। আপনি কইতেছেন রিচের উপর ট্যাক্স করবেন, সব রিচ লোকজন তাইলে নিউ ইয়র্ক সিটি চলে যাব, তো তারপরে কি অলরাইট, করবেন? ওকে, থ্যাংক ইউ মিস্টার ইব্রাহিম জেরি খোকন, আপনার ইনপুটের জন্য। থ্যাংক ইউ পল ভাই, নাসির আলী খান পল, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনাকে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে আপনার সাথে আমাদের, হয়তো দুই দিনের যেদিন মধ্যে সময়- আমরা আলোচনা সময় করব। কম থ্যাংক ইউ থাকবে, আলহাসুল যেদিন আপনার সময় অনবি, কম থ্যাংক থাকবে, ইউ সেদিন জনাব আপনি শাহাব কাল আহমেদ, ইব্রাহিম চৌধুরীরে ডাক যিনি দিয়েন। আমাদের দীর্ঘদিন থেকে এই কমিটিকে সার্ভ করছেন তার ফার্মেসি দিয়ে। আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা দর্শক এবং শ্রোতাদের পক্ষ থেকে এবং টাইম টেলিভিশনের পক্ষ থেকে। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।